আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছো। আরও একটি নতুন ক্লাসে প্রত্যেককেই সুস্বাগতম। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, প্রথম অধ্যায় হলো পর্যটকের চোখে ভারত অথবা পর্যটকের দৃষ্টিভঙ্গিতে ভারত। আমাদের ভারতবর্ষে বিভিন্ন পর্যটক বিভিন্ন সময়ে এসেছিলেন। তার মধ্যে একজন উল্লেখযোগ্য পর্যটক যার নাম হলো ফ্রাঁসোয়া বার্নিয়ে, যিনি ফ্রান্স দেশ থেকে এসেছিলেন। সেই ফ্রাঁসোয়া বার্নিয়ে থেকে যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ ফ্রাঁসোয়া বার্নিয়ের চোখে ভারতের ইতিবৃত্তান্ত কী ছিল। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ইতিমধ্যে আমরা একাধিক ক্লাস নোট সাজেশন প্রোভাইড করেছি, না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারো। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। দেখো, প্রথমে আমরা আসি যে ফ্রাঁসোয়া বার্নিয়ে তিনি কোন দেশ থেকে এসেছিলেন। তিনি ফ্রান্স দেশ থেকে এসেছিলেন। তিনি একজন কে ছিলেন, দেখো পেশায় তিনি কে ছিলেন। ফ্রাঁসোয়া বার্নিয়ে থেকে একাধিক তথ্য থাকছে, তার মধ্যে আমি যেগুলি তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি তুলে ধরেছি। এই বিষয়গুলি তোমাকে অবশ্যই বাড়িতে পড়তেই লাগবে। দেখো, নাম্বার 1, ফরাসি চিকিৎসক ও পর্যটক ছিলেন। তাহলে ফ্রাঁসোয়া বার্নিয়ে কি ছিলেন? পেশায় একজন চিকিৎসক ছিলেন। ক্লিয়ার? এরপরে আমরা আসি, ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন সময়কালে এসেছিলেন। দেখো, মোগল সম্রাট যখন মোগল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ছিল ভারতবর্ষে, অর্থাৎ মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1658 থেকে 59 খ্রিস্টাব্দের সময়কালে তিনি ভারতবর্ষে পদার্পণ করেছিলেন। ক্লিয়ার? তাহলে কোন সময়কালে? 1658 থেকে 59 সালে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন। ক্লিয়ার? নেক্সট আমরা আসি, দেখো এই মোগল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ছিল কে? দারা শিকো। কি নাম? দারা শিকো। এই দারা শিকোর সময়কালে তিনি দীর্ঘ 12 বছর চিকিৎসক হিসাবে নিযুক্ত ছিলেন দারা শিকো। এবার এখানে একটি তথ্য আসবে, আমাদের জানতে লাগবে, দারা শিকোর সময়কালে যখন দারা শিকোকে ফাঁসি দেওয়া হয়, সেই ফাঁসি দেওয়ার সময় যখন ফ্রাঁসোয়া বার্নিয়ে তিনি সুরাত থেকে আগ্রার পথে যাচ্ছিলেন, কোথা থেকে? সুরাত থেকে আগ্রার পথে যাচ্ছিলেন, তখন তার সাথে আওরঙ্গজেব তথা ঔরঙ্গজেবের সাক্ষাৎ হয়। ক্লিয়ার? তাহলে যখন দারা শিকোকে ফাঁসি দেওয়া হয় তখন কি হয়? মোগল সম্রাট ঔরঙ্গজেবের সাথে তার সাক্ষাৎ হয়। এটুক পর্যন্ত আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা আসি, দেখো তার লেখা বিখ্যাত গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ এটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লিখেছেন? ফ্রাঁসোয়া বার্নিয়ে। এখানে কি রয়েছে? ভারত ভ্রমণের ইতিবৃত্তান্ত, মূলত মধ্যপ্রাচ্য এবং ভারতের পশ্চিম উপকূল নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে এই গ্রন্থের মধ্যে। তাই অবশ্যই তোমরা এই গ্রন্থটি মনে রাখবে। এরপরে আমরা আসি, 1658 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সুরাট বন্দরে এসেছিলেন। কত সালে? 1658 খ্রিস্টাব্দে। কোথায় এসেছিলেন? গুজরাটের সুরাট বন্দরে। এখানে আমাদের আরও একটি তথ্য নিতে লাগবে। এই ফ্রাঁসোয়া বার্নিয়ে তিনি মূলত এই যে দারা শিকো, আমরা বারবার নামটা বলছি, দারা শিকোর পতনের সম্পূর্ণ বিষয়ে তিনি তুলে ধরেছিলেন। অর্থাৎ দারা শিকোর পতনের সম্পূর্ণ ইতিবৃত্তান্ত তার গ্রন্থের মধ্যে আমরা উল্লেখ পাই। ক্লিয়ার? এরপরে আমরা আসি, আমি প্রথমেই বললাম যে ঔরঙ্গজেবের সাথে তার সাক্ষাৎ হয়। এই ঔরঙ্গজেব তাকে কাশ্মীর ভ্রমণ এবং বাংলা ভ্রমণের সুযোগ দেন। ক্লিয়ার? তাহলে ঔরঙ্গজেব কি কি ভ্রমণের সুযোগ করে দেন? কাশ্মীর ভ্রমণ, বাংলা ভ্রমণ। তাহলে তিনি কি প্রথমে সুরাটে আসলেন, সুরাট থেকে তারপরে তিনি কোথায় গেলেন? আমরা সকলে জানি তিনি দিল্লি তথা আগ্রাতে ছিলেন। তারপরে তিনি কাশ্মীর ভ্রমণ করলেন, এরপর বাংলায় ভ্রমণে চলে আসলেন। ক্লিয়ার? এরপরে আমরা আসবো যে বাংলায় তিনি কিন্তু একাই ভ্রমণ করেছিলেন। দেখো, আমি একটি বিষয় তুলে ধরেছি, একাই। তাহলে বাংলায় কি তিনি একাই ভ্রমণ করেছিলেন? এবং এই বাংলা ভ্রমণকালে তার সাথে ফরাসি আরেকজন পর্যটকের সাক্ষাৎ হয়। কি নাম? মনে রাখবে, টেভারওয়ানিয়ার। তাহলে ফরাসি পর্যটক টেভারওয়ানিয়ারের সাথে কার সাক্ষাৎ হয়? ফ্রাঁসোয়া বার্নিয়ের। ক্লিয়ার? এখানে আমরা আরো একটি তথ্য নিয়ে নিই। এই ফ্রাঁসোয়া বার্নিয়ের মধ্যে আমরা নাম পেলাম কি? টেভারওয়ানিয়ার। টেভারওয়ানিয়ারের সাথে তার কি সাক্ষাৎ হয়? এই টেভারওয়ানিয়ার তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন যে টেভারওয়ানিয়ার ফ্রান্স দেশে গিয়ে তিনি একটি বিষয় উল্লেখ করেছিলেন কি? যে দিল্লি, ডি লিখছি দিল্লি এবং এম হচ্ছে মধ্যপ্রদেশ, অর্থাৎ দিল্লি এবং মধ্যপ্রদেশের ঠগী দস্যুদের দৌরত্বের কথা তিনি উল্লেখ করেছিলেন। কি দস্যু? ঠগী দস্যুদের। তোমাদের পরীক্ষায় এটি আসতেই পারে যে ঠগী দস্যুদের দৌরত্বের কথা
কে উল্লেখ করেছিলেন? এই ঠগী দস্যুরা ছিল মূলত কোথাকার? দিল্লি ও মধ্যপ্রদেশের। উত্তর কি হবে? তেভারওয়ানিয়ার। তাহলে ফ্রাসোয়া বার্নিয়ের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়, ফরাসি পর্যটক তেভারওয়ানিয়ার। কখন? যখন ফ্রাসোয়া বার্নিয়ের বাংলা ভ্রমণ করেন। ক্লিয়ার? এরপরে আমরা আসি, তিনি 1668 খ্রিস্টাব্দে পুনরায় সুরাটে ফিরে আসেন। কত? 1668 খ্রিস্টাব্দে তিনি সুরাটে ফিরে আসেন বাণিজ্যিক আলোকপাত করার জন্য। কিসের জন্য? বাণিজ্যিক আলোকপাত করার জন্য। এরপর 1669 খ্রিস্টাব্দে তিনি পুনরায় ফ্রান্সে কি করেন? ফ্রান্সে চলে যান, অর্থাৎ ফ্রান্সে পরিভ্রমণ করেন। তাহলে এই পর্যন্ত আমরা কি জানলাম? 1668 খ্রিস্টাব্দে তিনি পুনরায় সুরাটে ফিরে আসেন এবং সুরাট থেকে তিনি 1669 খ্রিস্টাব্দে ফ্রান্সের পাড়ি দেন। ক্লিয়ার? এরপরে আমরা আসি, দেখো 1654 খ্রিস্টাব্দে তিনি সিরিয়া, প্যালেস্টাইন ইত্যাদি জায়গায় ভ্রমণ করেন। এখানে আমি আরও একটি তথ্য দিয়ে দিচ্ছি তার আগে। তিনি 36 বছর বয়সে, কত? 36 বছর বয়সে দীর্ঘ 12 বছরের ভ্রমণে, দীর্ঘ কত বছর? 12 বছরের ভ্রমণে তিনি প্যালেস্টাইন, মিশর, কায়রো, আরব, ইথিওপিয়া, ভারত ইত্যাদি ভ্রমণ করে তিনি ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি দেন। তাহলে কোন কোন দেশ ভ্রমণ করেন? প্যালেস্টাইন, মিশর, কায়রো, আরব, ইথিওপিয়া এবং ভারত। ক্লিয়ার? এরপরে আমরা আসি, 1654 খ্রিস্টাব্দে তিনি সিরিয়া ও প্যালেস্টাইন ভ্রমণ করেন। এরপর 1656 খ্রিস্টাব্দে তিনি মিশরের উদ্দেশ্যে, অর্থাৎ মিশরে যখন পদার্পণ করেন তখন তার প্লেগ রোগ হয়। কি রোগ? প্লেগ রোগ। এরপরে তিনি সেই প্লেগ রোগ থেকে আরোগ্য লাভ করে, দেখো আমি উল্লেখ করেছি, অর্থাৎ প্লেগ রোগ থেকে সুস্থ হয়ে আরোগ্য লাভ হয়ে তিনি আবিসিনিয়া যাত্রাকে ক্যান্সেল করে দেন, অর্থাৎ আবিসিনিয়া যাত্রায় তিনি আর গমন করেননি। তিনি সুরাটের উদ্দেশ্যে পুনরায় চলে আসেন, অর্থাৎ সুরাট আমরা সকলেই জানি পুনরায় তিনি সুরাটে কত সালে চলে আসলেন? 1668 খ্রিস্টাব্দে। তাহলে তিনি যখন 1656 খ্রিস্টাব্দে মিশরে প্লেগ রোগে আক্রান্ত হয়ে গেলেন, তার উদ্দেশ্য ছিল আবিসিনিয়া যাওয়ার, কিন্তু সেখানে তিনি না গিয়ে সুরাটের উদ্দেশ্যে তিনি রওনা দেন। এরপর আমরা আসি, ফ্রাসোয়া বার্নিয়ের চোখে ভারতের ভ্রমণ কেমন ছিল? অর্থাৎ আমরা সকলেই জানি যে ফ্রাসোয়া বার্নিয়ের মূলত মোগল সাম্রাজ্যের শাসনকালে তিনি এসেছিলেন। তাই এই মোগল সম্রাটদের আচরণ, তাদের ব্যবহার, তৎকালীন সময়ে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কি কি দিকগুলি ছিল, সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ ফ্রাসোয়া বার্নিয়ের চোখে ভারত নিয়ে কি কি তথ্য তিনি তুলে ধরেছিলেন। এক, তিনি উল্লেখ করেছিলেন যে মোগল সাম্রাজ্যে কৃষকরা ছিল পীড়িত ও শোচনীয়। কি ছিল? কৃষকরা ছিল পীড়িত ও শোচনীয়, কিন্তু যারা মূলত ভূস্বামী ছিলেন তাদের চোখে এই বিষয়গুলো ধরা পড়েনি। যে কৃষকরা পীড়িত ও শোচনীয় ছিল সেগুলা ভূস্বামীরা লক্ষ্য করেননি। দ্বিতীয়ত, বেশিরভাগ তৎকালীন সমাজে বেশিরভাগ মানুষই ছিল দরিদ্র। কি? বেশিরভাগ মানুষই ছিল গরিব, কিন্তু ধনী ও দারিদ্র্যের মধ্যে কোনো মধ্যবিত্ত শ্রেণীর উল্লেখ আমরা পাই না। অর্থাৎ ফ্রাসোয়া বার্নিয়ের উল্লেখ করেছিলেন যে তৎকালীন সময়ে ধনী ও দরিদ্রের মাঝামাঝি যে মধ্যবিত্ত শ্রেণী তার কোনো উল্লেখ নেই। এরপরে মোগল সাম্রাজ্যের সাথে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবং একাধিক বিষয়ে বিভিন্ন পার্থক্য ছিল, সেটি তিনি তুলে ধরেছিলেন। এরপরে আমরা আসি 4, তৎকালীন সময়ে নারীদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়, তাদের ওপর নিপীড়ন অত্যাচারের কথা আমরা উল্লেখ পাই। এছাড়া ব্রাহ্মণদের পরামর্শে সতীদাহ প্রথার ব্যাপক প্রসার ছিল তৎকালীন সময়ে, সেটি উল্লেখ করেছিলেন ফ্রাসোয়া বার্নিয়ে। অর্থাৎ নারীদের অবস্থা ভালো ছিল না। এরপরে মূলত যারা বণিক ছিল, বণিকদের কারিগরি ব্যবসায় উদ্যোগ এখানে লক্ষ্য করা যায় না, তিনি উল্লেখ করেছিলেন। এছাড়াও মূল্যবান ধাতু তারা বিদেশ থেকে আমদানি করত, অর্থাৎ মোগল সাম্রাজ্যে তাহলে কারিগর বণিকদের মধ্যে ব্যবসা নিয়ে কোনো উদ্যোগ দেখা যায় না। দ্বিতীয়ত হচ্ছে মূল্যবান ধাতু কি তারা বিদেশ থেকে নিয়ে আসতো। এরপরে তৎকালীন সময়ে কুসংস্কার এবং জ্যোতিষের প্রতি বিশ্বাস ছিল মানুষের। এছাড়া নজরানা প্রথার উল্লেখ পাই। নজরানা প্রথা কি? অর্থাৎ কোনো কিছু উপঢৌকন বা উপহার দেওয়া। তাহলে কি কুসংস্কারের উল্লেখ পাই আমরা, জ্যোতিষী শাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ছিল, নজরানা প্রথার উল্লেখ পাই। কিন্তু শরীর বিভিন্ন বিষয় নিয়ে যে গবেষণা, যে উইলিয়াম হার্ভে যে রক্ত সংবহনের তত্ত্ব আবিষ্কার করেছিলেন, তা নিয়ে কিন্তু মনীষীদের মধ্যে তথা ভারতীয় পণ্ডিতদের মধ্যে সেরকম কোনো আগ্রহ দেখা যায়নি। অর্থাৎ তিনি উল্লেখ করেছিলেন যে ভারতের মধ্যে শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন গবেষণা, সেই বিষয়ে একটু দুর্বলতা ছিল। এরপরে মোগল শাসন ও বিচার ব্যবস্থাকে তিনি শোষণমূলক বলে উল্লেখ করেছিলেন। অর্থাৎ মোগল শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত শোষণমূলক। এরপরে তিনি মোগল শহরগুলিকে ভীষণ ভিভিআই এটি বিষয় যে মোগল শহরগুলিকে তিনি ক্যাম্প টাউন্স বলে উল্লেখ করেছিলেন। পরীক্ষা তোমাদের আসতেই পারে যে কোন পর্যটক মোগল শহরগুলিকে ক্যাম্প টাউন্স বলে উল্লেখ করেছেন? উত্তর কি? ফ্রাসোয়া বার্নিয়ের। এরপরে
তিনি রাজস্ব সম্পদ ও সমৃদ্ধ হিসাবে দিল্লি ও আগ্রা শহরকে উল্লেখ করেছিলেন। রাজস্বের দিক থেকে সমৃদ্ধ ছিল কোন শহর? দিল্লি ও আগ্রা। এরপরে আমরা আসি মোগল সাম্রাজ্যের মধ্যে বাংলা শস্য এরপরে আমরা আসি মোগল সাম্রাজ্যের মধ্যে বাংলাকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং বাংলাকে শস্য ভাণ্ডার হিসেবে উল্লেখ করেছিলেন। তাহলে মোগল সাম্রাজ্যের শস্য ভাণ্ডার কে ছিল? বাংলা। কেন? বাংলার উর্বর মাটির দ্বারা বিভিন্ন উৎপাদিত ফসল তৎকালীন সময়ে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। অর্থাৎ এই সময়কালে চাল, গম, পশম, মিষ্টান্ন দ্রব্য ইত্যাদি বিভিন্ন দ্রব্য কি হতো? বিদেশে বিক্রি করা হতো। যেমন মেসোপটেমিয়া, আরব, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি জায়গায় বিভিন্ন উৎপাদিত ফসল কি করা হতো? বিক্রি করা হতো। অর্থাৎ তৎকালীন সময়ে বাংলা ছিল প্রধান একটি শস্য ভাণ্ডার। এরপরে আমরা আসি, তিনি উল্লেখ করেছিলেন যে মোগল সাম্রাজ্যের যারা সম্রাট ছিলেন তাদের প্রিয় শহর ছিল আগ্রা। কি প্রিয় শহর ছিল? আগ্রা। এরপরে কাশ্মীরি নারীদেরকে মোগল সম্রাটরা বিশেষ পছন্দ করত। কেন? কারণ তারা দেখতে সুন্দর ছিল এবং ফর্সা ছিল বলে, অর্থাৎ সুদর্শন ছিল এবং তাদের চেহারা ছিল অত্যন্ত সৌন্দর্যপূর্ণ। তাই তাদেরকে তারা পত্নী ও উপপত্নী হিসাবে গ্রহণ করত। কারা? মোগল সম্রাটরা। এরপরে তিনি উল্লেখ করেছিলেন ফ্রাসোয়া বার্নিয়ের যে কাশ্মীরিরা বুদ্ধিমান ও পরিশ্রমী ছিল এবং কবিতা ও বিজ্ঞানের দিক থেকে পারস্যের সমতুল্য ছিল। এরপরে নেক্সট, তারা শাল ও হস্তশিল্পের ক্ষেত্রে অনন্য সুন্দরের অধিকারী ছিল। অর্থাৎ তাদের উৎপাদিত শাল ও হস্তশিল্প যথেষ্ট জনপ্রিয় ছিল। এরপরে আমরা দুটি তথ্য নিয়ে নিচ্ছি। এক, ইতালির চিকিৎসক মানুচি এবং ফরাসি স্বর্ণকার ব্যাপিস্তা তেভারিনিও মোগল দরবারের সপ্তদশ শতকে এসেছিলেন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে ইতালি চিকিৎসক মানুচি এবং ফরাসি স্বর্ণকার ব্যাপিস্তা তেভারিনিও কোন সময় এসেছিলেন? মনে রাখবে সপ্তদশ শতকে মোগল দরবারের সপ্তদশ শতকে এসেছিলেন। কে উল্লেখ করেছিলেন? মনে রাখবে ফ্রাসোয়া বার্নিয়ের। এরপরে আমরা আসি আরো দুটি তথ্য। ফ্রাসোয়া বার্নিয়ের ভারত ভ্রমণ ফরাসি ভাষায় 1670 থেকে 71 সালে প্রকাশিত হয়েছিল। এরপরে 1725 সালে 8 বার পুনঃমুদ্রণ হয়। কয়বার? 8 বার পুনঃমুদ্রণ হয়। এবং 1668 সালে ইংরেজিতে 3 বার পুনঃমুদ্রণ হয়। কয়বার? 3 বার। এবং 1800 পরে আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ হয় ফ্রাসোয়া বার্নিয়ের ভারত ভ্রমণের ইতিবৃত্তান্ত। ক্লিয়ার? তো এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। এখানে আমরা মূলত ফ্রাসোয়া বার্নিয়ের নিয়ে যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া ফ্রাসোয়া বার্নিয়ের জন্ম, মৃত্যু ইত্যাদি একাধিক বিষয় রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলি রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই একটি প্রশ্ন উত্তর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ফ্রাসোয়া বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন। একদম সহজ প্রশ্ন, আশা করি উত্তরটি করতে পারবে।